নমস্কার, হাই নিউজ প্রেজেন্টস হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অনুক্তা রয়েছি আপনাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অর্ণব রায়, কনসালটেন্ট রেডিয়েশন অনকোলজিস্ট, ডিসান হসপিটাল। আমাদের আজকের আলোচনার বিষয় ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন থেরাপি। আর এই বিষয়ে আমাদের সঠিকভাবে অবগত করতে এবং বিস্তারিত আলোচনা করতে স্টুডিওয় উপস্থিত রয়েছেন আমাদের আজকের বিশিষ্ট চিকিৎসক। আপনাদের জানিয়ে রাখি, আপনারা সরাসরি এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন ইউটিউব লাইভে এবং অনুষ্ঠান চলাকালীন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন আমাদের আজকের আলোচনার মূল বিষয় ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন থেরাপি। আচ্ছা ডাক্তারবাবু, প্রথমেই জানতে চাইব রেডিয়েশন থেরাপি আসলে কি? ক্যান্সার থেরাপির মূল তিনটে পিলার আছে আচ্ছা ট্রিটমেন্টের। একটি কেমোথেরাপি, একটি সার্জারি, যেগুলো সাধারণ মানুষ সাধারণভাবে জেনে থাকেন। রেডিয়েশন থেরাপি একটি ট্রিটমেন্ট যেখানে কাটা ছেঁড়া ছাড়া আমরা কেবলমাত্র হাই এনার্জি এক্স-রে দিয়ে ক্যান্সারের টিউমার সেলগুলোর যে ডিএনএ থাকে সেটাকে নষ্ট করে দিই, তথাকথিত আমরা ক্যান্সারটাকে নির্মূল করতে পারি। আচ্ছা, এই যে রেডিয়েশন, কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে এই রেডিয়েশন থেরাপি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? ক্যান্সারের সব রকম ক্যান্সারের ক্ষেত্রেই কিন্তু রেডিয়েশনের একটা কোনো না কোনো সময় রোল থেকেই যায়। শুরু করা যাক মাথা থেকে। ব্রেন টিউমার এবং মুখের টিউমারে রেডিয়েশনের রোল খুবই প্রমিনেন্ট। আচ্ছা, ব্রেন টিউমারে অপারেশনের পরে রেডিয়েশনটা মাস্ট বেশিরভাগ ক্ষেত্রেই লাগে। মুখের টিউমার একটু অ্যাডভান্সড হয়ে গেলেই সেখানে অপারেশনের পরে রেডিয়েশন দরকার হয়। গলার টিউমারে যেখানে আমরা অপারেশন করতে পারছি না সেখানে সম্পূর্ণ রেডিয়েশন এবং কেমোথেরাপি একসাথে করে আমরা কিন্তু পুরো রোগটাকে নির্মূল করতে পারি। এছাড়া আপনার ফুসফুসের ক্যান্সার, লাং ক্যান্সারে রেডিয়েশন ট্রিটমেন্টই প্রাইমারিলি করা হয়। এবং খাদ্যনালীর ক্যান্সার যেরকম রেকটাল ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার, এইগুলোতে কিন্তু রেডিয়েশন ট্রিটমেন্টই প্রাইমারিলি করা হয়। আচ্ছা, সার্জারি নাকি রেডিয়েশন নাকি সার্জারি রেডিয়েশন বোথ, এই যে সিদ্ধান্তগুলো এগুলো আপনারা কিভাবে নেন? দেখুন, একটা পেশেন্ট যখন কেউ আসছেন আমাদের কাছে তখন উনি কিছুই জানেন না, আমরা তার একটা অ্যাসেসমেন্ট করি, তার একটা স্টেজিং হয়। সবসময় আমরা জানি যে একটা স্টেজিং করা হয়, একটা বায়োপসি করা হয় এবং তার একটা স্ক্যান করে একটা স্টেজিং করা হয় কোন স্টেজে আছে ক্যান্সার। এবং এই পরে আমরা যেটা করে থাকি, একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড করা হয়। মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের পরে সেখানে একটা ডিসিশন করা হয় যে এই পেশেন্টের জন্য কোন চিকিৎসাটা প্রাইমারিলি আমাদের দরকার, আগে পরে কোনটা কি। ফর এক্সাম্পল, যেরকম ব্রেস্ট ক্যান্সারে একটা পেশেন্ট যখন এলেন তার অপারেশন, রেডিয়েশন এবং কেমোথেরাপি সবকটাই লাগছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডিসিশনটা নিই যে আগে কোনটা লাগছে। যদি ধরুন স্টেজ খুব অ্যাডভান্সড রয়েছে, লোকালি অ্যাডভান্সড ডিজিজ, সেই ক্ষেত্রে আমরা কেমোথেরাপি করব। কেমোথেরাপি করে রোগটাকে ছোট করে তারপরে সেটা অপারেট করা হবে, তারপরে সেটাতে রেডিয়েশন দিয়ে সেটাকে সম্পূর্ণ রকম নির্মূল করা হবে। সে আবার বলা যায় যে রেকটাল ক্যান্সার, সেখানে কিন্তু আবার অন্যরকম। সেখানে আগে আমরা রেডিয়েশন এবং কেমোথেরাপি একসাথে করে জিনিসটাকে ছোট করে তারপরে আমরা সার্জারির দিকে এগিয়ে যাই। তো এইরকম বিভিন্ন রকমভাবে আমাদের জেনারেলি একটা টিউমার বোর্ড হয়, মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড, যেটার দ্বারা আমরা ডিসিশন নিই যে একটা পেশেন্টের কোন ট্রিটমেন্টটা আগে লাগবে, কোন ট্রিটমেন্টটা পরে লাগবে এবং সম্পূর্ণ নির্মূল কিভাবে করা যাবে। আচ্ছা, আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু নামটা শুনেছি রেডিয়েশন, কিন্তু বিষয়টা কি, রেডিয়েশন পদ্ধতিটা কি বা প্রসেসটা কি, সেটা যদি আপনি একটু আমাদের সাধারণ দর্শকদের একটু বুঝিয়ে বলেন। দেখুন, আমরা সবাই মোটামুটি কখনো না কখনো নিজের আত্মীয় পরিজনদের সিটি স্ক্যান করে থাকি। সিটি স্ক্যান করাতে যেটা করা হয় যে ওনারা একটা সিটি স্ক্যান মেশিনের ভিতরে শুয়ে পড়বেন এবং সেখানে স্ক্যানটা হবে। স্ক্যানের দ্বারা ওনারা কিছু বুঝতেও পারবেন না, মেশিনের ভিতরে উনি ঢুকে যাবেন এবং তারপরে বেরিয়ে আসবেন। এখানে সেটা হয়, তারপরে ওনারা একটা বড় বড় প্লেট হাতে পাবেন যেটাতে স্ক্যানের ছবিটা থাকবে। এইখানে যেটা হয় বেসিক্যালি, সেখানে একটা এক্স-রে, খুব লো এনার্জি এক্স-রে শরীরের উপরে পড়ে পুরো মাসের যতটা অংশ আমরা টেস্ট করতে চাইছি, স্ক্যান করতে চাইছি, ততটা অংশের উপর পড়ে এবং সেখানে একটা ছবি উঠে আসে। এবং রেডিয়েশনটা
কিছুটা হলেও সেরকম সিমিলার, যেখানে এই যে লো এনার্জি এক্সরের জায়গায় খুব হাই এনার্জি এক্সরে ইউজ করা হয়। আর এখানে সবচেয়ে বড় জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে প্রিসিশন। আমরা যখন ক্যান্সার রোগের ট্রিটমেন্ট রেডিয়েশনের দ্বারা করছি তখন আমাদের খুবই প্রিসিশনভাবে যেটুকুনি অংশে রোগটা রয়েছে সেইটুকুনি অংশে আমরা শুধু রেডিয়েশনটা দেব, যাতে ক্যান্সার রোগটা সম্পূর্ণ নির্মূল হতে পারে এবং সাইডের যেন কোনো অংশে সেইটা যেন না যায়। এবং এটা হাই ডোজে হয় এবং যেটা করা হয় এটা বারবার করা হয়। ধরুন এক একজনের হয়তো 10 বার, 15 বার, 20 বার বা এক মাস ধরে 30 বার করা হলো, সপ্তাহে প্রত্যেক দিন করা হয়। এইবার একটা লম্বা প্রসেস চলে, এটাতে রেগুলার পেশেন্টকে ট্রিটমেন্ট করা হয় এবং আস্তে 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 সময়ের সাথে যখন ট্রিটমেন্টটা শেষ হয় তখন পেশেন্ট অনেকটা রিলিফ পান বা সম্পূর্ণ হয়তো কিওরই হয়ে যান। আচ্ছা, মাথা এবং গলার ক্যান্সারে রেডিয়েশন থেরাপি কতটা গুরুত্বপূর্ণ? মাথা বলতে ব্রেন টিউমারে তো অপারেশনের সময় যেটা হয়, ডাক্তারবাবুরা যখন নিউরোসার্জন অপারেট করেন তখন ব্রেনের খুব গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ওখানে থাকে টিউমারের আশেপাশে। তো বেশিরভাগ ক্ষেত্রে ওনারা কিন্তু সম্পূর্ণ বের করতে পারেন না। সেটার কারণ হচ্ছে এমন নয় যে ওনারা চান না, কিন্তু ব্রেনের বিশেষ অংশগুলোতে আমরা বার করলে মানুষটা অচল হয়ে যাবে। তো সেই জায়গাটায় আমরা যখন চাই যে পেশেন্টের ম্যাক্সিমাম যতটা আছে টিউমার বের করা হলো এবং তারপরে যে রেসিডুয়াল যে টিউমারটা পড়ে রইলো বা ম্যাক্সিমাম যতটা থাকলো সেটাকে কিন্তু সম্পূর্ণ রেডিয়েশনের দ্বারা নির্মূল করা। মুখের ক্যান্সারে যে অংশগুলো ধরুন আমাদের মুখের সামনে যেগুলো আমরা দেখতে পাচ্ছি আফ্রান্ট, সেইগুলোর একটা খুব বিশেষ ইয়ে থাকে যে সবাই আগে দেখতে পায়। আয়নায় দাঁড়ালে কিন্তু মুখের যে রোগটা হয়েছে সেটা চোখে পড়ে এবং সেই ক্ষেত্রে যেখানে খুব আর্লি যদি ধরা হয় তাহলে দেখা যায় যে সেটাতে অপারেশন করে নেওয়া গেলে এবং তার পরবর্তীতে যদি ছিটে ফোটা রোগ ছড়িয়ে রইল সেটাতে আমরা রেডিয়েশন দিয়ে চিকিৎসা করে দিলে পেশেন্ট কিন্তু মানে 90-95% কিন্তু নির্মূল হয়ে যায় পুরো। ঠিক আছে, তো এইবারে সেই ক্ষেত্রে যদি এই আর্লি কথাটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে পেশেন্ট যখন জানতে পারছেন যে আমার মুখে একটা কিছু হচ্ছে, গলায় কিছু শর্টটা বসে গেল বা গলায় একটা কিছু ফুলে উঠছে, তখন তাহলে কিছু ধরতে হবে যে মুখের কোনো অংশে কিছু একটা রোগ হচ্ছে এবং সেটার ইমিডিয়েটলি একটা কোনো মানে এক্সামিনেশন করাটা খুব জরুরি। এবং এইখানে একটা জিনিস বলার বিষয় থাকে যে সবার একটা ধারণা থাকে যে বায়োপসি করলে রোগটা বেড়ে যাবে। হ্যাঁ, এটা একটা খুব বড় মিথ। হ্যাঁ, বায়োপসি করলে রোগটা বেড়ে যাবে, কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে ক্যান্সার রোগ সবসময় বাড়ছে, প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় ক্যান্সার রোগ কিন্তু বাড়ছে। ক্যান্সার রোগ কখনো থেমে থাকবে না। তো আজকে বায়োপসি করা হলে ক্যান্সার রোগটা বেড়ে গেল, এই জিনিসটা লোকের মনে ধারণা এই কারণে হয় যে ওনারা রোগটা যতদিনে বেড়ে গেছে ততদিন ওনারা অপেক্ষা করেছেন। এবার যখন উনি বায়োপসি করলেন তারপরেও কিন্তু ক্যান্সারটা ওটা বায়োপসি না করলেও অতটাই বাড়তো। এবার কিন্তু তখন যেহেতু বাড়াবাড়ি অবস্থায় অলরেডি হয়ে গেছে, অ্যাডভান্সড হয়ে গেছে, এবার বাড়াটা খুব বেশি চোখে পড়ে। তাই জন্য সবার একটা ধারণা হয় যে বোধহয় বায়োপসিটা করার জন্য বেড়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বায়োপসি যতক্ষণ না আমরা করছি আমরা কিন্তু ক্যান্সারের কোনো রকম ট্রিটমেন্টে এগোতে পারবো না। ট্রিটমেন্ট ডিসিশনটা আপনাদের যেটা বললাম যে স্টেজিং আর কি টাইপের ডিজিজ সেটার উপরে ডিপেন্ড করে। তো টাইপটা আমরা না জানতে পারলে বা ক্যান্সারের চিকিৎসা আমি দিচ্ছি তার কোনো প্রমাণই নেই ক্যান্সার হয়েছে, হ্যাঁ, মানে শুধু মনে ইচ্ছা হলো বা মনে সন্দেহ হচ্ছে বলে আমি ক্যান্সারের ট্রিটমেন্ট দিতে পারবো না। তো বায়োপসি ইজ মাস্ট। বায়োপসি যখন কোনো পেশেন্টকে ডাক্তারবাবুরা অ্যাডভাইস করছেন যে বায়োপসিটা করার দরকার আছে, আমার মনে হয় সবার সেইটা কিন্তু করা উচিত। একদমই তাই। আচ্ছা ডাক্তারবাবু, এই যে ব্রেস্ট ক্যান্সার, এক্ষেত্রে রেডিয়েশন থেরাপি কতটা গুরুত্বপূর্ণ? ব্রেস্ট ক্যান্সারে প্রাথমিকভাবে যেটা হয়, যদি লোকালি অ্যাডভান্স মানে একটু অ্যাডভান্স ডিজিজ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে তখন আমরা কিন্তু কেমোথেরাপি দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। কেমোথেরাপি দিয়ে রোগটা যখন ছোট হয়ে গেল তখন আমরা সেটাতে অপারেট করতে পারি। এবং একটা এখানে মানুষের কিছু কিছু মানুষের ধারণা থাকে যখন অপারেশনটা হয়ে গেল রোগটা তো আমার বেরিয়ে গেল, রোগটা বেরিয়ে গেল তাহলে আবার কেন রেডিয়েশন করার দরকার আছে। এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে 70% চান্স থেকে যায় যে রোগটা আবার ফিরবে।
আচ্ছা, এবং এই 70% চান্সটাকে 90 থেকে 100% চান্স আর ফিরবে নাতে আমরা কনভার্ট করতে পারি রেডিয়েশন দিয়ে। রেডিয়েশন না দেওয়া হলে 70% চান্স পেশেন্টের থাকবে যে রোগটা আবার ফিরে আসবে। মানে বেশিরভাগ সম্ভাবনাই এটা যে ফিরে আসতে পারে, ফিরে আসবেই। মানে লোকালি অ্যাডভান্স স্টেজ 3 অ্যাবভ হলে, কিন্তু স্টেজ 3 এন্ড স্টেজ 3 অ্যাবভ যদি হয় তাহলে কিন্তু 70 to 80% চান্স রোগটা আবার ফিরবেই। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু রেডিয়েশন দিয়ে দিলে রোগটা ওই লোকালি আর ফেরার সম্ভাবনা প্রায় নেগলিজেবল থাকে। তো সেই ক্ষেত্রে রেডিয়েশন একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। আচ্ছা, এই যে জরায়ুর মুখে বা সার্ভিক্স ক্যান্সার, এক্ষেত্রে রেডিয়েশন থেরাপি কতটা গুরুত্বপূর্ণ? জরায়ুর ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার এখন আমাদের ভারতবর্ষের মহিলাদের মধ্যে 1 নম্বর পজিশনে ছিল, ঠিক আছে। রিসেন্টলি দেখা যাচ্ছে ওটা 2 নম্বরে এসেছে, ব্রেস্ট ক্যান্সার বেড়ে গেছে। সার্ভাইকাল ক্যান্সার এত বেশি হওয়ার পিছনে কারণ যাই হয়ে থাকুক, সার্ভাইকাল ক্যান্সারের একটা সুবিধা আছে যে সার্ভাইকাল ক্যান্সার খুব আসতে পারে। তো আজকে আমার কাছে যখন একজন সার্ভাইকাল ক্যান্সারের পেশেন্ট আসছেন, তিনি কিন্তু ক্যান্সার রোগী হয়েছেন মোটামুটি 1 থেকে 1.5 বছর আগে। আচ্ছা, মানে খুব ধীর গতিতে ছড়ায়। এবং এইবারে ভালো বিষয়টা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের রেডিয়েশন দিয়ে কিন্তু সম্পূর্ণ নির্মূল করা যায়। আচ্ছা, 100% হয়তো অনেকেই জানেন না। এবং সার্ভাইকাল ক্যান্সার যে জিনিসটা নিয়ে প্রেজেন্ট করে, যে মহিলার ধরুন মেনোপজ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু একটা ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করেন। বয়স হয়ে গেছে আমার 15 বছর আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন আবার ব্লিডিং শুরু হয়ে গেছে। সিমটম এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে। তো এইবারে সেইখানে যখন আমরা রেডিয়েশনটা দিই, দুটো জিনিস সাইমালটেনিয়াসলি হয়। ওনার কিন্তু রেডিয়েশনটা শুরু হওয়ার পরেই ব্লিডিংটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, যেটা হচ্ছিল ক্যান্সারের দরুন সেইটা ব্লিডিংটা কিন্তু বন্ধ হয়ে যায়। এবং তাছাড়া সম্পূর্ণ ট্রিটমেন্ট করার পরে রোগটা সম্পূর্ণ রকম নির্মূল হয়ে যায়। তো এই ক্ষেত্রে রেডিয়েশনের রোল প্রচণ্ডভাবে সার্ভাইকাল ক্যান্সারে। সার্ভাইকাল ক্যান্সার কিন্তু সম্পূর্ণ নির্মূল করা যায় রেডিয়েশনের দ্বারা, ঠিক আছে। মানে এই বিষয়টা সম্পর্কে আমরা বলবো অনেকেই অবগত নয়, অনেকেরই ধারণা যে সার্ভাইকাল ক্যান্সার হয়েছে মানে সে আর বাঁচবে না। তো এক্ষেত্রে এই বার্তাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে এটা নির্মূল করা সম্ভব, এবং রেডিয়েশনের মাধ্যমেই সম্ভব। এবং কিছু কিছু ক্ষেত্রে রেডিয়েশনের আরো রোল থাকে, যেরকম ধরুন ব্লিডিং, যেরকম রেকটাল ক্যান্সারে যখন একজন পেশেন্ট প্রেজেন্ট করেন, তাদের যেটা হয় খুব কমন ব্যাপার যে সবাই অশ্ব বলে ব্লিডিং হচ্ছে, অশ্ব হয়েছে, লোকাল ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ খাচ্ছেন। এই অশ্ব জিনিসটাকে হয় আপনি এক্সামিন করে নিন যে হ্যাঁ কনফার্ম করুন যে অশ্ব। যদি দেখছেন অনেক দিন কন্ট্রোল হচ্ছে না, তাহলে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখার দরকার আছে ওটা কিন্তু ক্যান্সার হয়েছে কিনা। এবং সেইখানে কিন্তু ওটা খুবই সিমিলার একটা প্রেজেন্টেশন হয়, ব্লিডিং হচ্ছে এবং আমরা এরকমও দেখেছি 6 মাস ধরে হচ্ছে, রক্ত বারবার কমে যাচ্ছে, আবার রক্ত ভরা হচ্ছে, রক্ত কমে যাচ্ছে, রক্ত ভরা হচ্ছে। কিন্তু সেই সব ক্ষেত্রেও কিন্তু রেডিয়েশন দিলে রক্তটা ব্লিডিং, যে কোনো ইয়ের থেকে ব্লিডিংটা ইমিডিয়েটলি বন্ধ হয়ে যায় এবং তার পরবর্তীতে রোগটা ছোট হয়ে যায় এবং এতটাই ছোট হয়ে যায় যে তারপরে অপারেশন করার মতো পরিস্থিতি নিয়ে আসা যায়। আচ্ছা, এই যে যেটা বললেন রেকটাল ক্যান্সার, যেটা তো সেটা কি পাইলস থেকেই ছড়াচ্ছে নাকি না? না, পাইলসটা সম্পূর্ণ আলাদা। পাইলস থাকা মানে সেটা ক্যান্সারে পরিণত হবে এরকম কোনো ব্যাপার নয়। পাইলস আলাদা রোগ, সেটার জন্য আলাদা ম্যানেজমেন্ট আছে। সেটা যদি হয় তাহলে সেটাতে কোনো চিন্তার, কিন্তু সমস্যাটা হচ্ছে সেটা খুব কমন এবং তার প্রেজেন্টেশন আর রেকটাল ক্যান্সারের প্রেজেন্টেশনটা সেম হয়। মানে পেইনফুল হয়? এটাও কোনোটাই পেইনফুল হয় না, দুটো কোনোটাই পেইনফুল না, শুধু ব্লিডিং হবে। হ্যাঁ, পায়খানার রাস্তা দিয়ে ব্লিডিং হবে, অল্প স্বল্প প্রথম হবে, পরবর্তীতে বেশি হবে। ক্যান্সারের ক্ষেত্রে তো ব্যথাটা একেবারেই হয় না, ব্রেস্ট ক্যান্সার হোক বা যে কোনো ক্যান্সার হোক। ক্যান্সারের ক্ষেত্রে আমাদের পেশেন্টরা যেটা বলেন যে আমরা কখনো ব্যথা অনুভব করিনি, কি করে ক্যান্সারটা হলো বুঝতে পারছি না। ক্যান্সার কিন্তু ব্যথা অনেক পরে করে, ক্যান্সার কিন্তু ইনিশিয়াল ফেজে ব্যথা হয় না। কিছু সাইন্স অ্যান্ড সিমটমস পাওয়া যায়,
ডাক্তারবাবুদের সাথে তখন আলোচনা করা উচিত যে এই রকম কোনো সমস্যা হচ্ছে, তাতে যদি ক্যান্সারটা মনে হয় তাহলে পরীক্ষা নিরীক্ষা করে ক্যান্সার ধরা পড়লে কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্টটা এগিয়ে যাওয়া যায় খুব আর্লি স্টেজে। এবং আর্লি স্টেজে চিকিৎসা করার মানে কিন্তু সম্পূর্ণ নির্মূল করার জায়গা থাকে। এখন আমাদের ক্যান্সারের ট্রিটমেন্ট এত অ্যাডভান্সড হয়ে গেছে, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, রেডিয়েশন, আইজিআরটি, আইএমআরটি, স্টিরিওট্যাকটিক রেডিয়েশন থেরাপি ইত্যাদি অনেক বিভিন্ন রকম নতুন মোডালিটিস এসছে, যেগুলো দিয়ে আমরা খুবই প্রিসিশনের সাথে কিন্তু ট্রিটমেন্টটা করতে পারি, তাতে আর্লি স্টেজে কিন্তু সম্পূর্ণ সারিয়ে দেওয়া যায়। আচ্ছা ডাক্তারবাবু, এখন একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফুসফুস। ফুসফুসের ক্যান্সার, এবং এটা নিয়ে আমাদের সকলের মনে একটা আতঙ্ক রয়েছে যে ফুসফুসে ক্যান্সার হলে সেটা বোধহয় আর কোনোদিনই সারে না। ফুসফুসের ক্যান্সারে রেডিয়েশন থেরাপির গুরুত্ব কি? এক্ষেত্রে কি অপারেশনকে কোনোভাবে আমরা বিকল্প হিসেবে ভাবতে পারি, যে রেডিয়েশনকে হাতের কাছে পেয়ে? ফুসফুসের ক্যান্সারের যেটা মেন ব্যাপার থাকে, ফুসফুসের ক্যান্সারের 4টে স্টেজ, যে কোনো ক্যান্সারের 4টে স্টেজ, 4টে স্টেজের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3টে স্টেজ কিন্তু হচ্ছে ক্যান্সারটা লোকালাইজ থাকে, ফুসফুসের একই জায়গায় থাকে। শুধুমাত্র ফোর্থ স্টেজে গিয়ে ক্যান্সারটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। এবার দেখুন, রেডিয়েশনটা আমরা একটা জায়গাতে দিতে পারছি, আমরা তো সম্পূর্ণ সব জায়গায় দিতে পারছি না। যেটা আপনাদের বললাম যে রেডিয়েশনটা একটা জায়গায় ফোকাসড ট্রিটমেন্ট, লোকালাইজড। এবার থার্ড স্টেজ অবধি কিন্তু আমরা পারছি করতে। এবং লাং ক্যান্সারে খুবই আর্লি ডিটেকশনে ফার্স্ট স্টেজের পেশেন্ট যদি ধরা পড়ছে খুবই ছোট, সেই ক্ষেত্রে অপারেশনের একটা রোল আসছে, সেখানে পুরো লাংয়ের যে অংশটায় রোগ ধরে রয়েছে সেখানটায়। কিন্তু সেখানেও এখন আমাদের রেডিয়েশনেরও একটা খুব বিশাল বেরিয়েছে, যেখানে আমরা স্টিরিওট্যাকটিক বডি রেডিয়েশন, SBRT করছি, যেখানে ওই ছোট যে ডিজিজটা আছে সেটাতে খুব হাই এনার্জি রেডিয়েশন করে 1-2 বার কি 3 বার, ম্যাক্সিমাম আপ টু 5 বার করে রেডিয়েশন দিয়ে সেটা সার্জারির সমান রেজাল্ট আনা যায়। তো সেইটা যেটুকুনি অল্প রোগ ধরা পড়েছে সেটাকে কিন্তু সম্পূর্ণ রকম নির্মূল করা যায় বিনা সার্জারিতে। সার্জারি একটা মানে স্টেজের পর, যখন ধরুন একজন মানুষের হচ্ছে, তার শারীরিক পরিস্থিতি কি রকম আছে সেটার উপর ডিপেন্ড করে, তার অন্য কোনো কোমরবিডিটিস আছে কিনা, এবং একটা লাং ক্যান্সারের সার্জারি একটা খুব বড় সার্জারি, সেটা তিনি নিতে পারবেন কিনা। এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই, আমরা এই ট্রিটমেন্টটা ডেলিভার করতে পারবো, এবং পেশেন্ট কিন্তু সম্পূর্ণ সার্জারির যে রেজাল্ট সেই রেজাল্টটাই পাবে। মানে কয়েকটা বিষয় মাথায় থাকলে এবং কয়েকটা ক্রাইটেরিয়া ম্যাচ করলে রেডিয়েশন, আমার মনে হচ্ছে রেডিয়েশন থেরাপির গুরুত্ব বোধহয় আজকের দিনে অপরিসীম। একদমই তাই। সরকারি তরফ থেকে আজকে যদি দেখা যায়, সরকার কিন্তু রেডিয়েশনের গুরুত্বটা বুঝে বিভিন্ন হাসপাতালে, এবং আজকে বেসরকারি হাসপাতালও, বিভিন্ন হাসপাতাল যাদের ধরুন আজ থেকে 10-15 বছর আগে রেডিয়েশন ছিল না, তারা সবাই কিন্তু এখন এই রেডিয়েশনটাকে নিজেদের হাসপাতালে কিন্তু বসিয়েছেন। এটা একটা খুবই এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, কিন্তু সবাই এটাকে মানে এটার ইম্পর্টেন্সটা আজকে সবাই গুরুত্বপূর্ণটা বুঝতে পেরেছে, যে এটা একটা ক্যান্সার ট্রিটমেন্টে অপরিহার্য একটা ট্রিটমেন্ট, এটার প্রয়োজনীয়তাটা কতটা গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য সব জায়গাতেই মোটামুটি আপনার কিন্তু ট্রিটমেন্টের জন্য রেডিয়েশনটাকে এখন ইউটিলাইজ করা হচ্ছে। আচ্ছা ডাক্তারবাবু, প্রস্টেট ক্যান্সারে রেডিয়েশন থেরাপি, এই বিষয়ে আপনি কি বলবেন? প্রস্টেট ক্যান্সারে একটা খুব বিষয় হলো যে, যেরকম বললাম সার্ভাইকাল ক্যান্সার খুব আস্তে আস্তে বছরকে বছর পরে ধরা পড়ে, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও তাই। এবং প্রস্টেট ক্যান্সার কিন্তু 60, 60, 65, 70 ঊর্ধ্বে পুরুষ মানুষদেরই পাওয়া যায়, ঠিক আছে? তো এইখানে একটা দেখা যায় যে প্রস্টেট ক্যান্সারের কিন্তু ট্রিটমেন্ট দুটো, সার্জারিতেও হবে এবং রেডিয়েশনেও হবে। রেডিয়েশনের দ্বারা কিন্তু প্রস্টেট ক্যান্সার যদি লোকালাইজ থাকে, যদি মেটাস্ট্যাটিক স্টেজ 4 না হয়ে থাকে, তাহলে কিন্তু খুব এক্সিলেন্ট রেজাল্ট। এবং বয়স্ক লোকেদেরই যেহেতু হয়, তারা অনেক সময় সার্জারিতে যেতে চান না, আমি এই বয়সে আর সার্জারি কেন করাবো, আমি এবার কতদিন বাঁচবো, এইরকম একটা ধারণা। সেইখান থেকে কিন্তু রেডিয়েশন ইজ আ ভেরি সেফ চয়েস, যে রেডিয়েশন করলে কিন্তু পুরোপুরি নির্মূল করা যেতে পারে প্রস্টেট ক্যান্সার। স্লো গ্রোয়িং ক্যান্সার
খুব তাড়াতাড়ি খুব অ্যাডভান্স স্টেজে আমরা পাই না, খুবই আর্লি স্টেজে পাই, এবং রেডিয়েশনে কিন্তু সেটাকে নির্মূল করা সম্ভব। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ক্যান্সার শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, সেই জায়গায় বা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রেডিয়েশনের গুরুত্ব কতটা? ক্যান্সার যখন শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে থাকে তখন জেনারেলি যেটা হয় যে কোথায় কোথায় ছড়াচ্ছে সেটার উপর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে। হাড়ে ছড়ানোটা খুব কমন, লিভারে ছড়ানোটা খুব কমন, ব্রেনে ছড়ানোটা খুব কমন। আচ্ছা, এই তিনটে জায়গায় ছড়ানোটা খুবই কমন। তো হাড়ে ছড়ালে যেটা হয়, পেশেন্টের যেটা কমপ্লেন থাকে সেটা হচ্ছে অত্যাধিক ব্যথা। উনি বিভিন্ন রকম ডাক্তারবাবু দেখাবেন, ব্যথার ওষুধ দেবেন ডাক্তারবাবুরা, কিন্তু সে ব্যথা কিছুতেই কন্ট্রোল হবে না। এই ব্যথার কিন্তু উপশম একমাত্রভাবে রেডিয়েশনই করতে পারবে। রেডিয়েশন করলে হাড়ের যে ব্যথা হচ্ছে ক্যান্সারের জন্য, সেই ব্যথাটা কিন্তু সম্পূর্ণ রকম নির্মূল হয়ে যায়। আচ্ছা, আর একটা হচ্ছে লিভারে যদি ধরুন কোথাও একটা জায়গায় সেখানে কিন্তু স্টিরিওট্যাকটিক রেডিয়েশন করে আমরা কিন্তু সেই জায়গাটুকুনিকে আমরা মেলাতে পারি। আর একটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ, যেখানে ব্রেনে হয়ে গেলে ব্রেন যেহেতু আমাদের পুরো শরীরকে চালনা করে, সেহেতু ব্রেনে যখন হয়ে যায় তখন কিন্তু পেশেন্ট খুব অস্বস্তিতে পড়েন এবং পেশেন্টের শরীর আর চলতে চায় না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেনে রেডিয়েশন দিলে রোগটা আর বাড়ে না, পেশেন্ট কিন্তু অনেকটা বেটার থাকে। মাথায় যখন ক্যান্সারটা রোগটা ছড়িয়ে গিয়েছে কিন্তু সেটা আর বৃদ্ধি পায় না, সেটা ওখানে কন্ট্রোল হয়ে যায়, কিছুটা নির্মূল হয়ে যায়, এবং তাতে কিন্তু পেশেন্ট অনেক বেটার থাকেন। আচ্ছা, এই যে আধুনিক যুগে রেডিয়েশন থেরাপি নিয়ে আমাদের অনেকের মনের মধ্যে অনেক ভয় আছে, এর কি সত্যি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে বা আতঙ্কের কোনো কারণ আছে? দেখুন, একটা ক্যান্সার চিকিৎসার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না এটা বলাটা মিথ্যে কথা। একদম, পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই, কিন্তু সেটা কি রকম? যেরকম ধরুন আপনার চামড়া একটু যে জায়গাটায় অনেক দিন, ধরুন গলার ক্যান্সারে যখন আমরা ট্রিটমেন্ট করছি, চামড়াটা একটু পুড়ে কালো কালো মতো হয়ে যায়, এবং সেটা ক্ষণস্থায়ী বলতে আপনার রেডিয়েশন শেষ হয়ে যাবে, তার 1 মাসের মধ্যে সেটা আবার নর্মাল আগের মতো হয়ে যাবে। আচ্ছা, এবার ধরুন যেটা হয় যে ট্রিটমেন্টের দরুন ক্যান্সারের ট্রিটমেন্টে রেডিয়েশন চলছে, যখন একটা উইকনেস থাকে, উইকনেস ডেভেলপ করে, সেটা ক্ষণস্থায়ী, রেডিয়েশন শেষ হয়ে গেলে সেটা চলে যায়। পেটের যে কোনো অংশে যখন আমরা রেডিয়েশন করছি, সার্ভাইকাল ক্যান্সার হোক, রেকটাল ক্যান্সার হোক, ব্লাডার ক্যান্সার হোক, যখন আমরা রেডিয়েশন করছি সেইখানে কিন্তু দেখা গেছে যে একটু পেটে ব্যথা, পাতলা পায়খানা, এরকম সামান্য কিছু হয়, যেগুলোতে আমরা ওষুধ দিয়ে কিন্তু পুরোপুরি কন্ট্রোল করে দিতে পারি। সেটাতে এমন কিছু সমস্যা হয় না পেশেন্টের, যে পেশেন্ট কিছু এটাকে নিতে পারবেন না। তাই জন্য যখন পেশেন্টের পরিস্থিতি ধরুন খুবই খারাপ, কোনো রকম ট্রিটমেন্ট, কেমোথেরাপির দিকে হোক বা সার্জারির দিকে যেতে পারছেন না, পেশেন্ট অসুস্থ, সেখানেও কিন্তু আমাদের রেডিয়েশন দিয়ে ট্রিটমেন্টটা ওদের কাছে একটা খুবই অ্যাকসেপ্টেবল অপশন থাকে। একদম সময় যেহেতু একদম শেষের দিকে, একটা প্রশ্ন জানতে চাইবো যেটা আমাদের সাধারণ দর্শকরা বারবার জানতে চায়, সেটা হচ্ছে খরচ সম্পর্কে। এটা যদি একটু আপনি ধারণা দেন সবাইকে। দেখুন, রেডিয়েশন একটা খুবই প্রিসিশন মেনটেন্ড ট্রিটমেন্ট, এবং এই প্রিসিশন এবং এই যে ইকুইপমেন্ট ইজ আ ভেরি কস্টলি ইনস্ট্রুমেন্ট। কিন্তু এখন যেটা সুবিধা সাধারণ মানুষের জন্য, বিভিন্ন রকম হেলথ ইন্স্যুরেন্সেস, গভর্নমেন্ট স্কিমস, স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত, সিজিএইচএস, ডব্লিউবিএইচএস, হ্যাঁ, বিভিন্ন রকম যে স্কিমস আছে, রেডিয়েশন ট্রিটমেন্টটা সেইগুলোর অন্তর্গত হয়ে গিয়েছে, এবং সেইখানে কিন্তু পেশেন্ট কিন্তু মানে প্রায় বিনা পয়সাতে এই ট্রিটমেন্টগুলো কিন্তু অ্যাভেল করতে পারেন। তো যদি ধরুন কোনো কারণে পেশেন্ট কোনো একটা সরকারি হাসপাতালে গেলেন, যে সেখানে তার অনেক ভিড় বা কোনো কারণে তার দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে তারা যদি কখনো কোনো প্রাইভেট হসপিটালে যাচ্ছেন, সেখানেও কিন্তু তারা এই স্কিমের অন্তর্গত কিন্তু বিনা পয়সায় রেডিয়েশনটা পেয়ে যেতে পারবেন। একদম, মানে এই সুবিধাগুলো সম্পর্কে আমাদের অবগত হতে হবে। আজকে অনেক কিছু জানলাম, বুঝলাম এবং শিখলাম, এবং অনেকটা সতর্ক হলাম, যেগুলো শুধু আমি নয়, আমাদের সাধারণ যারা দর্শক রয়েছেন, আমাদের দর্শক বন্ধুরা সবাই কিন্তু অনেক কিছু জানলেন, বুঝলেন, এবং তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের অনেকটা সতর্ক করার জন্য। আজকের মতো বিদায় নেওয়ার পালা, কিন্তু কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরবো নতুন পর্ব নিয়ে, নতুন অতিথি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন হ্যালো ডাক্তারবাবু, অনলি অন হাই নিউজ।